আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি হাবিবা আফরোজ। জানাবো বিস্তারিত সংবাদ। সিলেটের দক্ষিণ সুরমায় দুটি বাসের সংঘর্ষে একজন শিশুসহ ৮ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার ভোরে দক্ষিণ সুরমা থানাধীন রশিকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে আন্তজেলা এনা পরিবহন ও লন্ডন পরিবহনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ধারণা করছে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটির সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। এদিকে বগুড়ার মাঝিরায় বাস চাপায় অটোরিকশার ৪ আরোহী নিহত হয়েছে। আমার একটা ধারণা, ওইখানে ব্রিজ ক্রস করতে গিয়ে ব্রিজের আপডাউনে গাড়িটার স্টিয়ারিং তার হাত থেকে হয়ে সে ডাইন দিকে চলে গেছে। আমরা 7টা বয়স্ক বড় মানুষ, এর মধ্যে 2 গাড়ি 2 ড্রাইভার এবং ছোট একটা বাচ্চা বাইর করেছিলাম। দর্শক, এই মুহূর্তে সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, কতজন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং হতাহতদের অবস্থা কি দেখছেন সেখানে জানান। হাবিবা, আজ ভোরে সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুরে এনা বাস এবং লন্ডন এক্সপ্রেসের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয় এবং সেখানে ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে 7 জন মারা গেছেন এবং ইতিমধ্যে উসমানী হাসপাতালে 18 জন ভর্তি আছেন, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক এবং এই মুহূর্তে আমি আছি সিলেট উসমানী হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে। সেখানে কিন্তু আত্মীয় স্বজনরা এসে ভিড় করছেন এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যারা নিহত হয়েছে তাদের পরিচয় শনাক্ত করার জন্য আত্মীয় স্বজনকে ডাকা হয়েছে। অর্থাৎ যার আত্মীয় স্বজন এই বাসে ছিলেন বা যারা জানেন তারা কিন্তু এসে যেন লাশটি তারা শনাক্ত করেন এবং এই মুহূর্তে ওসমানী মেডিকেল হাসপাতালে কিন্তু আত্মীয় স্বজনরা এসে ভিড় করেছেন এবং ইতিমধ্যে 18 জন আহত হয়েছেন। তাদের সবাইকে কিন্তু ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়েছে, ক্যাজুয়ালিটি ইউনিটে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যে 7 জন মারা গিয়েছেন কিছুক্ষণ আগে তাদের লাশ কিন্তু সেই রশিদপুর থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে এবং তাদের লাশ কিন্তু মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে একটি করুণ পরিস্থিতি বিরাজ করছে। যারা আত্মীয় স্বজন যারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে তাদের স্বজন মারা গেছেন, তারা কিন্তু সেখানে কান্নাকাটি করছেন এবং সিলেট ওসমানী হাসপাতালে কিন্তু সকল আত্মীয় স্বজনরা আসছেন এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা সন্দেহ করছেন যে তাদের আত্মীয়রা এই গাড়িতে ছিল বা যোগাযোগ করা যাচ্ছে না, তারা যেন এসে আহত যারা হন তাদেরকে পরিচয় শনাক্ত করেন এবং যারা নিহত হয়েছেন তাদের জন্য পরিচয় শনাক্ত করেন। তো ইতিমধ্যে কিন্তু আমরা যতটুকু জেনেছি যে 7 জন কিন্তু মারা গিয়েছেন এবং 18 জন হাসপাতালে ভর্তি আছেন। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। ভোজ্য তেলের সর্বোচ্চ দাম বেঁধে দিয়ে ব্যবসায়ীদের উল্টো বেশি মুনাফার সুযোগ করে দিয়েছে সরকার, এমন অভিযোগ সাধারণ ক্রেতাদের। সর্বোচ্চ দাম ঠিক করে দেয়ায় আমদানিকারকরা আগের কম দামে তেল দিচ্ছেন না বলে অভিযোগ পাইকারি ব্যবসায়ীদের। এমন অবস্থায় আমদানিকারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিল ক্যাব। ভোজ্য তেলের অস্থিতিশীল বাজার নিয়ে আশিকুল আলমের রিপোর্ট। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে পরপর 2 বছর দাম ওঠে রকেটের গতিতে, অথচ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সেই দামি নামে ঠেলাগাড়ির গতিতে। 2 গতির সুযোগ নিয়ে কোটি কোটি টাকা মুনাফা লুটে নেয় ব্যবসায়ী নামধারী সিন্ডিকেট। পেঁয়াজের দেখা দেখি সুযোগ নিতে শুরু করেন ভোজ্য তেল ব্যবসায়ীরাও। কয়েক মাস ধরে দফায় দফায় দাম বাড়তে শুরু করলে আমদানিকারকদের সঙ্গে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী। কিছু একটা হবে আশায় বুক বাঁধেন সাধারণ ক্রেতারা, অথচ সবাইকে অবাক করে দিয়ে আগেই রেকর্ড গড়ে বসে থাকা দামই ঠিক করে দেয় সরকার। আজকে ভোক্তা অধিকারেরও ডিজি সাহেব এখানে আছেন, আমরা এটা ঠিক করব এবং সেটা ওনারা মানেন সেই ফর্মুলাটা এবং তারা মানছেন। তা আমরা আজকে বলবো যে এইটা যদি উনি মেনটেন করবেন, উনি ধরবেন, এর বেশি যেন কোনো সুযোগ না থাকে। এই অবস্থায় ক্রেতারা বলছেন বিক্রেতারা আগে গায়ে লেখা দামের চেয়ে কিছুটা কম নিলেও এখন সরকারি দামের দোহাই দিচ্ছেন। কেজি 95 টাকা করে কিনতাম, এখন দাম বেশি তাই 2 কেজি নিলাম, এখন 125 টাকা। পরিস্থিতি অনেক হাই লেভেলে চলে গেছে। সরকার এটার দিকে একটু নজর দোক, নজর দিলে অনেক গরিব মানুষ খেতে পারবে। ভাই আগে কেজি 460 টাকা করে, এখন বলতেছে উনি বলতেছে 600 টাকা। তো আমরা সাধারণ মানুষ কিভাবে খামো, কিভাবে কি করবো, এটা তো আমাদের আয়ত্তের বাইরে হয়ে যেতেছে। বাণিজ্য মন্ত্রীর ঘোষণার পর 17 ফেব্রুয়ারির আগে নেয়া সরবরাহ আদেশ বা ডিওতে এখন আর তেল বিক্রি করছেন না আমদানিকারকরা। তারা চাচ্ছেন নতুন বাড়তি দাম। এমন অবস্থায় চুক্তিভঙ্গের অভিযোগে পাইকারি ব্যবসায়ীরা আইনি ব্যবস্থা নিতে পারেন বলে মনে করেন ক্যাব সভাপতি।
এটা অত্যন্ত দুঃখজনক যে মিলারদের মতো বা রিফাইনারদের মতো বড় ব্যবসায়ী এর বরখেলাপ করছে। এই ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত, যারা এগ্রিভড, তারা ইচ্ছা করলে চুক্তি ভঙ্গের জন্য আইনানুগ ব্যবস্থা নিতে পারে। কৌশলে রমজানের আগেই আমদানিকারকরা তেলের দাম বাড়িয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। কাজ সাজিয়ে কথা বলবো না, তাদের যে এই কাজটা কি উচিত না অনুচিত সেটা নিজেদেরকে বিবেচনা রাখা উচিত বলে আমি মনে করি। ব্যবসায়ীরা, দোকানদাররা বড় বড় কোম্পানিদের সমালোচনা করতেছে যে তারা অলরেডি সরকারের সাথে রেট ফিক্সড করার পরে আমাদেরকে ওই মাল ডেলিভারি দিচ্ছেন, আমাদেরকে বেশি দামে মাল বিক্রি করতেছে। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী ও শীর্ষ তেল আমদানিকারী কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। আশিকুল আলম, RTV, ঢাকা। আমদানির পরও বাজারে কোনোভাবেই কমছে না চালের দাম, বরং সপ্তাহের ব্যবধানে বেড়েছে চিকন চালের দাম, বেড়েছে 1 থেকে 2 টাকা। মানভেদে বিক্রি হচ্ছে 62 থেকে 70 টাকা পর্যন্ত। ঊর্ধ্বমুখী অন্যান্য জাতের চালও বিক্রেতারা বলছেন বিদেশ থেকে চাল আমদানি হলেও দাম নিয়ন্ত্রণ করছে একটি অসাধু সিন্ডিকেট। এদিকে সরকারি দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল, প্রতি লিটার বিক্রি হচ্ছে 135 টাকায়। এদিকে স্বস্তি মিলবে সবজির বাজারে, 50-এর নিচে মিলছে বেশিরভাগ সবজি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পলাশী বাজারে রয়েছেন সহকর্মী সেলিম মালিক, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সেলিম, বাজারে পণ্যের দাম ও সরবরাহ সম্পর্কে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? হাবিবা, এই সপ্তাহে পণ্যের দামের আসলে ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে, সরবরাহ আসলে কোনো ধরনের ঘাটতি নেই। তবে সবচেয়ে আলোচিত যে বিষয়টি, সেই বিষয়টি আমি শুরু করতে যাচ্ছি, যে তেলের দাম, সয়াবিন তেলের দাম। সরকার কিন্তু হঠাৎ করে যে ঊর্ধ্বমুখী হলো আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তির কারণে সরকার কিন্তু পরে তেলের দাম নির্ধারণ করে দিয়েছে 135 টাকা লিটার। তবে সব কোম্পানি কিন্তু এই লিটারে 135 রাজধানীর পলাশী বাজার রয়েছে। একজন ব্যবসায়ীদের কথা বলবো, আসলে তেলের দাম কোনটা, কি দাম বিক্রি হচ্ছে সেটা আমি বিস্তারিত জানার চেষ্টা করবো। কোন ব্র্যান্ডের তেল? সাদা ব্র্যান্ড যেগুলো, ওগুলো আপনারা বিক্রি হচ্ছে 140 টাকা লিটার। আর তেলের যেটা আছে আর এখন দামটা আরো বসুন্ধরা এগুলো ওই সেমই আর কি, সবগুলো এখন বর্তমান সবগুলো, কিন্তু রূপসাদার দামটা একটু হালকা বাড়তি, লিটারে 5 টাকা। আচ্ছা, লিটারে 5 টাকা কেন? সরকার তো দাম বেঁধে দিচ্ছে, তারপর দাম বাড়তি কেন এটার? এটা আসলে অ্যাকচুয়ালি আমরা তো বলতাম ডাইরেক্ট কোম্পানির বিষয়, এটা আমরা তো রাখি বিক্রি করি আর কি। এখন সরবরাহ কোনো সমস্যা আছে না, সরবরাহ সমস্যা নেই। আর আমরা এ যাবৎকালে দেখে আসছি যে রূপসাদের তেলটা, এটা ওদের তেলটা সবসময় বেশি, প্রতি লিটারই 5 টাকা, অন্যান্য তেলের চেয়ে 5 টাকা সবসময় বেশি থাকে একদম। ধন্যবাদ। হাবিব, আপনি শুনলেন যে আসলে অন্যান্য তেলের দাম অর্থাৎ তীর এবং বসুন্ধরা 135 টাকা লিটার বিক্রি হলেও রূপচাঁদা কিন্তু সেই নিয়মটা মানছে না, 140 টাকা লিটারে বিক্রি করতে ব্যবসায়ীরা বাধ্য হচ্ছেন, অর্থাৎ রূপচাঁদা তাদের সরবরাহ দামটা আসলে বেশি পড়ছে। এদিকে চালের দামের যে বিষয়টা বলছিলাম, যে চাল কিন্তু এই সপ্তাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বমুখী চালের দাম নিয়ন্ত্রণে সরকার আমদানি ব্যবস্থা করলেও সেই দাম কিন্তু আসলে নিয়ন্ত্রণে আসেনি, বরং এই সপ্তাহ আমরা দেখতে পেলাম যে চিকন চালের দাম কিন্তু 1 থেকে 2 টাকা বেড়েছে। এছাড়া সবজি দামে কিন্তু বেশ স্বস্তি পাওয়া যাবে এই সপ্তাহে। সবজি কিন্তু 30 থেকে 40 টাকার মধ্যে আসলে অধিকাংশ সবজি পাওয়া যাচ্ছে। তবে কিছুটা বেড়েছে ইলিশ মাছের দাম, গত সপ্তাহে 720 থেকে 30 টাকা বিক্রি হলো, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকার মধ্যে। আর এছাড়া অন্যান্য সবজি এবং পণ্যের দাম মোটামুটি গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে। হাবিবা, এই ছিল এই সপ্তাহের আমার কাছে বাজার দরে হালচাল। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর পলাশী বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সেলিম মালিক। ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী লেখক মুশতাক আহমেদ রাতে মারা গেছেন। তিনি গাজীপুরের কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে ছিলেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মুশতাক আহমেদ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কারাগারের ভেতর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়, পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ শরীফ জানান, কাশিমপুর কারাগার থেকে ওই বন্দীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়না তদন্ত শেষে তার মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।
পঞ্চম ধাপে দেশের 31টি পৌরসভায় ভোট হবে রোববার। আজ শেষ দিনের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের দুয়ারে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা। রোববার ভোট হবে চট্টগ্রামের মিরসরাই, বড়াইহাট, রাঙ্গুনিয়া ও রাউজান, জামালপুর সদর, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর, রাজশাহীর চরঘাট ও দুর্গাপুর, ভোলা সদর ও চোরফ্যাশন, চাঁদপুরের মতলব ও শাহরাস্তি, ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর, লক্ষ্মীপুরের রায়পুর, চাঁপাইনবাবগঞ্জের নাচল, হবিগঞ্জ সদর, বগুড়া সদর, মানিকগঞ্জের সিংড়াইর, কিশোরগঞ্জের ভৈরব, যশোরের কেশবপুর, মাদারীপুর সদর, রংপুরের হারাগাছা, ব্রাহ্মণবাড়িয়ার সদর, জয়পুরহাট, মাদারীপুরের শিবচর, ময়মনসিংহের নান্দাইল, যশোর সদর ও গাজীপুরের কালীগঞ্জে। দর্শক, এই মুহূর্তে জামালপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুবিয়ন রায় তপু। শেষ মুহূর্তের প্রচারণা সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? হাবিবা, আমি যদি আপনাকে জানাই, জামালপুরে আগামী 28 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আগামী 28 ফেব্রুয়ারি জামালপুরের যে 4টি পৌরসভা, জামালপুর পৌরসভা, ইসলামপুর পৌরসভা, দেওয়ানগঞ্জ পৌরসভা, মাদারগঞ্জ পৌরসভা, 4টি পৌরসভায় কিন্তু পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং এই শেষ মুহূর্তের প্রচারণা কিন্তু জামালপুর যে পৌরসভা, আমি এখন অবস্থান করছি জামালপুর দয়ামি মোড় এলাকায়। যদিও এখন সকাল, এই জামালপুরের এই যে পৌরসভা, এখানে কিন্তু ভোটের যুদ্ধ কিন্তু জমে উঠেছে। এই জামালপুরে পৌরসভায় এখন পর্যন্ত মেয়র পদপ্রার্থী, মেয়রের মধ্যে 3 জন, মোহাম্মদ সানার হোসেন সানু, অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন এবং ইসলামী আন্দোলনের মুফতি মুস্তফা কামাল, এই 3 জনের মধ্যে কিন্তু মেয়র প্রতিদ্বন্দ্বিতা করা হবে। এবং 40 জন হচ্ছে কাউন্সিলর পদে তারা লড়াই করবে এবং 13 জন হচ্ছে মহিলা কাউন্সিলর সংরক্ষিত পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবে। এরই মধ্যে কিন্তু আজকে নির্বাচনী প্রচারণার শেষ দিন। এরই মধ্যে কিন্তু প্রার্থীরা কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু ভোটারদের কাছে কিন্তু যাওয়ার চেষ্টা করছে এবং তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে নির্বাচনী, এবং তারা প্রতিশ্রুতি দিচ্ছে এবং ভোটাররা বলছে যে আমরা সৎ, নির্ভীক এবং যোগ্য যে প্রার্থী রয়েছে তাদের মাধ্যমেই কিন্তু আমরা আমরা যে যোগ্য যে মেয়র প্রার্থী রয়েছে তাদেরকে আমরা নির্বাচিত করব। আর এইদিকে আমি যদি আপনাকে বলি যে জামালপুরে এখন পর্যন্ত ভোটার সংখ্যা 1,08,727 জন। জামালপুরে ইতিমধ্যেই বিএনপি যে প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, তিনি বলছেন যে আওয়ামী লীগ থেকে মোহাম্মদ সানার হোসেন সানু তিনি কিন্তু নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছেন। এইদিকে মোহাম্মদ সানার হোসেন সানু জানিয়েছেন যে আসলে নির্বাচনে নিশ্চিত পরাজয় মেনে নেওয়া ভয়েই আসলে বিএনপি পদপ্রার্থী এই অভিযোগটি করছেন। অন্যদিকে কিন্তু জামালপুরে যে ভোটের যে ইমেজ, এটা কিন্তু আজকে শুরু হয়েছে। এই হচ্ছে আমার কাছে জামালপুরের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ জামালপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুবিনয় রায় তপু। সুন্দরবনের পূর্ব বন বিভাগের 20 বছরে 24 বার আগুন লাগলেও তদন্ত কমিটির সুপারিশ 15 বছরেও বাস্তবায়ন হয়নি। পরিবেশবিদরা বলছেন প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় বারবার অগ্নিকাণ্ড ঘটছে। তবে বন বিভাগের দাবি 3টি সুপারিশের মধ্যে 2টি বাস্তবায়নের পথে। বাগেরহাট প্রতিনিধি SM শামসুর রহমানের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন অভি ইসলাম। সুন্দরবনে অগ্নিকাণ্ডের পরে বিভিন্ন সময়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে আগুন লাগার কারণ হিসেবে বরাবরই ময়ালদের ব্যবহৃত আগুনের কুণ্ডুলি, জেলেদের সিগারেট এবং অনাবৃষ্টিকে দায়ী করা হয়েছে। যদিও স্থানীয়দের অভিযোগ, অসাধু বনরক্ষীরা শুষ্ক মৌসুমে বনে আগুন দেয় যাতে করে খালি জমি থেকে বর্ষা মৌসুমে মাছ আহরণ করা যায়। এরপর নিজেদের দোষ ঢাকতে নিরীহ স্থানীয়দের নামে মামলা দেওয়া হয়। আপনার দিনে আইলে এই চক্রে এই সময়কালে আগুন দেয়, আবার বর্ষাকালে আইলি এরা ঔষধ দিয়ে মাছ ধরে। সুন্দরবনে যারা আগুন দেয় এটা একটা চক্র, এরা থাকে ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু আমরা যারা জেলেরা আমরা ভোগান্তি শিকার, আমাদের পাস পারমিট অথবা আমাদের নামে মামলা। সুন্দরবন রক্ষা করতে আমাদের সবাইদের এগিয়ে আসা উচিত। এদের চিহ্নিত করে এই বিচার আয়ত্তে আনা হোক, এই জোর দাবি আমরা করতেছি। সুন্দরবনকে অগ্নিকাণ্ড থেকে রক্ষা করতে হলে সুপারিশগুলো বাস্তবায়ন জরুরি বলে মনে করেন বন বিশেষজ্ঞরা। এসব অগ্নিকাণ্ডের ঘটনা বন্ধ করতে হলে লোকালয় সংলগ্ন যে এরিয়া আছে সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হবে, খাল খনন করতে হবে এবং পর্যাপ্ত নিরাপত্তা চৌকির মাধ্যমে নজরদারি বাড়াতে হবে। তদন্ত কমিটির প্রতিবেদনে জোরালোভাবে সুন্দরবন সংলগ্ন অগ্নিকাণ্ড প্রবণ এলাকায় প্রতি 2 কিলোমিটার পর পর ওয়াচ টাওয়ার নির্মাণ এবং চাঁদপাই রেঞ্জের ভোলা নদীর কোল ঘেঁষে বনের পাশ দিয়ে কাঁটাতার দেওয়ার সুপারিশ করা হয়। নদীর প্রশস্ততা বাড়বে, মানুষ অবাধে যেতে পারবে না,
আর যে ওয়াচ টাওয়ার নির্মাণ এবং তারের বেড়া দেওয়া সীমান্ত এলাকায় সীমান্তে দেওয়া, সেটা আমরা টাইগার কনজারভেশন প্রজেক্টে এটা প্রস্তাব করা হয়েছে। সেই প্রজেক্টে যদি পাস হয় তাহলে আমরা এই দুইটাও বাস্তবায়ন করতে পারবো। তাহলে আমাদের আগুন যে প্রতিরোধ আমরা এটা করতে পারবো বলে আমরা আশাবাদী। বন বিভাগে 24 বারের অগ্নিকাণ্ডে ক্ষতি হয় 71 একর 66% বনভূমির। অভি ইসলাম, টিভি। প্রতিবন্ধী 3 কন্যা সন্তান নিয়ে দুঃখ দুর্দশায় চলছে কুয়াকাটার আনোয়ারার ফিটারের জীবনযুদ্ধ। সামান্য আয় দিয়ে ভরণ পোষণ চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। তাই সন্তানদের উন্নত চিকিৎসা করাতে সাহায্যের দাবি জানান অসহায় এই বাবা। এই অবস্থায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি সহ জনপ্রতিনিধিরা। কুয়াকাটার সংবাদদাতা কাজী সাইদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। পটুয়াখালীর মহিপুর থানার খানাবাদ গ্রামের বাসিন্দা আনোয়ার ফিটার। 8 সন্তানের মধ্যে 3 মেয়েই শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী। নিজের সামান্য রোজগার দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তার। আনোয়ার ফিটার জানান, জলকপাট নির্মাণের জন্য তার বাড়ির অর্ধেক জমি অধিগ্রহণ করেছে সরকার। ক্ষতিপূরণের সে টাকা পেলে মেয়েদের উন্নত চিকিৎসা করাতে চান তিনি। আমার কতটুকু জমি আছে সরকার অ্যাকোয়ার করছে, সেই জমির টাকাটাও আমি পাই না। জহুরুল খান ইসলাম উনি আমার মামলা দিয়ে টাকাটা ঠেয়াই রাখছে। মাইয়ের 3টে যদি একটু চিকিৎসা করতে পারতাম তাহলে ভালো হইতে মনে হয়। এখন তাদের বাচ্চাদের মানে চিকিৎসা কিছুই হইতে আছে না, চিকিৎসা হইলে মনে হয় একটু ভালো হতো আর কি। নিয়ে অনেক কষ্টে দিন কাটাইতে আছে, খাওয়া দাওয়া লেখাপড়ায়। সমস্যা সমাধানে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রতিবন্ধীদের সংগঠন সহ জনপ্রতিনিধিরা। আমরা ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা আনোয়ার এবং তার 3 সন্তানের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি তার সন্তানদের চিকিৎসা এবং তাদের ভরণ পোষণের জন্য যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব। এই অসহায় একই পরিবারের 3 জন প্রতিবন্ধী পরিবারের অধিগ্রহণকৃত টাকা অচিরের জন্য পায়, সেই সুপারিশ সংশ্লিষ্ট দপ্তরের কাছে আমরা করছি। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরাও এই অসহায় পরিবারটির পাশে এসে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মৌসুমী রহমান, RTV। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।